তো পিএইচপি হচ্ছে হাইপারটেক্সট প্রসেসর। তো যাই হোক, এই পিএইচপি দিয়ে কী করা যায়? পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার তৈরি করতে পারবেন। যেহেতু আমরা বেসিক পর্যায়ে শিখবো বা 3 ডেভেলপমেন্ট পর্যন্ত। কিন্তু এর ভিতরে আমরা একটা CRUD অপারেশন করা শিখবো, যেটা দিয়ে আমরা একটা বেসিক যে সফটওয়্যারটা দেবো, এনি সফটওয়্যার যেটা হয় বা ক্রিয়েট করা, এডিট করা, ডিলিট করা, এটা সব ফিচারেই আমরা দেখি ফেসবুকে দেখি বা অন্যান্য সফটওয়্যার অ্যাপ্লিকেশনে দেখি, বা আমাদের যে সিএমএস নিয়ে কাজ করবো, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, ওই ওয়ার্ডপ্রেসে আমরা পাবো যে পোস্ট কীভাবে করতে হয়, ডিলিট কীভাবে করতে হয়, অথবা আপনার ইমেজ আপলোডগুলা। তো ওই টোটালটা যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজ হচ্ছে। ওয়ার্ডপ্রেস তো পিএইচপি হচ্ছে একটা মাদার ল্যাঙ্গুয়েজ, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে তার একটা ফ্রেমওয়ার্ক বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক বলা যায়। তো ওয়ার্ডপ্রেসটা ওপেন সোর্স, আর ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ বেসডে, যার কারণে আমাদেরকে পিএইচপিটা শিখতে হবে ভালো করে। তো যে যত ভালো করে শিখতে পারবে সে তত ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টটা ভালো করে জানতে পারবে। তো যাই হোক, তো পিএইচপি নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে পিএইচপিটা শিখতে হবে। তো পিএইচপি শেখার ক্ষেত্রে আমাদেরকে কিছু সেটআপ করতে হবে, যে যেভাবে আমরা পিএইচপিটা রান করতে পারবো। পিএইচপিটা আমরা স্বাভাবিক করতে HTML, CSS এ আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে দেখা যায় এটা কিন্তু ব্রাউজারের মানে ব্রাউজারে শো করে। কিন্তু পিএইচপিটা কিন্তু ব্রাউজার শো করবে না আপনাকে। এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো আমি একটা বেসিক একটা প্রজেক্ট সেটআপ করে নিই। জাস্ট a মিনিট। প্রোগ্রামিং করবো, সেক্ষেত্রে আমাদের একটা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে, যেটা দ্বারা আমরা একটা ফাইল ক্রিয়েট করে এখানে আমরা কোড লিখতে পারি এবং কোডটাকে আমরা ব্রাউজারেতে রান করতে পারি। সেজন্য আমাদের VS কোড এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আপনারা গুগলে VS কোড লেখার সাথে সাথে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, এখান থেকে কোড এডিটিং যে সফটওয়্যারটা আছে এটা আমরা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন আপনারা। এই যে VS কোড স্টুডিও, এটা কিন্তু মূলত একটা জাভা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে সম্পূর্ণটা। এখান থেকে আপনার যার যে অপারেটিং সিস্টেমটা আছে, আমি উইন্ডোজ 11 এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন এটা। একদম বেসিক সেটআপ, জাস্ট নেক্সট দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার সেটআপ হয়ে যাবে। যাই হোক, আপনি এটা ডাউনলোড করার পর যখন সেটআপ করে ফেলবেন, তারপর ঠিক এরকমই আপনারা ইন্টারফেসটা দেখতে পারবেন, যেখানে আমি অলরেডি ফোল্ডার একটা করেছি। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব। এখানে আবার একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটা হচ্ছে গিয়ে index.php। এখানে একটা বলে রাখি একটা বিষয়, আমি একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন এখানে এখানে ইনডেক্স নামটা দেখতে পাচ্ছেন, শুধু ইনডেক্স। এখানে কিন্তু .php বা .html, আমরা যদি আদার্স কোনো কিছু একটা ফাইল ক্রিয়েট করি, এখানে ধরেন web.html, এখানে কিন্তু দেখুন এটা কিন্তু হয়ে আছে, আপনার নোটপ্যাডে হয়ে আছে এটা, কিন্তু এটা আমাদের ওয়েব ফাইলে নাই। যদি আমি এটা HTML ফাইলে করতে চাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে web.html আছে, কিন্তু এরপরে এটা ওয়েব ফাইলে নেই। এটা কিন্তু গুগল ক্রোমে ওপেন হচ্ছে না, যার কারণ হচ্ছে এখান থেকে ভিউ হতে শো, এখানে দেখুন ফাইল নেম এক্সটেনশন, এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দেবেন। না হলে আপনারা এই যে এক্সটেনশনের কারণে ফাইল ঠিকমতো ক্রিয়েট করতে পারবেন না বা দেখতে পারবেন না এটা কোন নামে আছে এই ফাইলটা। তো এখানে দেখেন কিন্তু .html পর .txs, মানে এটা নোটপ্যাডের কনভার্ট হয়ে আছে। তো আমরা এটাকে রিনেম করে, তখন আমরা যে কোনো ধরনের HTML যদি দিই, তাহলে ইয়েস দেওয়ার পর দেখবেন একটা ব্রাউজার ফাইলে চলে আসছে। তখন আমরা এখান থেকে আমাদের ওপেন উইথ কোডে এটা ওপেন করতে পারবো, করে আমরা এখান থেকে আমরা এনি ধরনের কোড রান করতে পারবো। হ্যালো ওয়ার্ল্ড, আপনারা ঠিক এভাবে সেট আপ করে নেবেন এটা VS কোডটা ওপেন করার পর দেন আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি আবার শুরু থেকে দেখাই আপনাদেরকে। ক্লোজ করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম।
ফোল্ডার ক্রিয়েট করে দেন আমি এটা ওপেন করে নিচ্ছি আমার ওপেন উইথ কোডে, মানে আমার একটা সম্পূর্ণ প্রজেক্টটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি নিউ ফাইল হতে ইন্ডেক্স অথবা অন্য কোনো নাম দিয়ে আপনি সেভ করতে পারবেন। হ্যাঁ, এখানে ইন্ডেক্স নামটা কেন ইউজ হয়ে থাকে, বা আপনি যখন দেখবেন যে বিভিন্ন ধরনের ফাইল আপনি তৈরি করতে পারেন এখানে about.php দিতে হবে, যেহেতু আমরা PHP ল্যাঙ্গুয়েজে কাজ করব সেক্ষেত্রে .php দিয়ে এটাকে সেভ করতে হবে আপনার। এরপর ধরুন আপনার page.php দিলাম। এখন এই index.php এটা কেন দিতে হয়? index.php হচ্ছে বা ইন্ডেক্স নামটা হচ্ছে আপনার ওয়েব ফাইলের প্রধান নেম। যদি আপনার ধরেন কোনো একটা ব্রাউজারে আপনি যান, এক্সাম্পল ধরেন গুগল লিখে সার্চ করলাম, গুগল গেলাম, তাহলে এখন দেখুন এই যে পেজটা আছে এটা কিন্তু গুগলের প্রথম পেজ। এখান থেকে আপনি একটা কাজ করবেন, এই যে তিনটা বাটন আছে না, এখানে ক্লিক করে ফুল স্ক্রিন দিয়ে দিবেন, তখন গিয়ে আপনার ফুল স্ক্রিনে দেখতে পারেন জিনিসটা। হ্যাঁ, এটা করে নিন প্লিজ। ওকে, আমি একটু আগাই। দেখো, তো যেটা বলতে এসেছিলাম, তো google.uk বা .com যখন আমরা এই ডোমেইন নামটা দিয়ে এন্টার দিই ব্রাউজারে, তখন যে ফার্স্ট পেজটা আছে এটা হচ্ছে গুগল। ওকে, তো এখন গুগলের তো একটা পেজ না, এখানে হাজার হাজার পেজ আছে তার ভেতরে ঠিক এরকম পেজ আছে, তার যে ইন্ডেক্স বা অ্যাবাউট বা আদার্স অনেক পেজ আছে তার। তো ওই পেজ থেকে হাজার হাজার পেজ থেকে শুধু এই হোম পেজটা কীভাবে নিয়ে আসে, যেমন ধরেন এই ডিজাইন আর পরবর্তী ডিজাইন মিললে আমি যদি এসইও লিখে এন্টার দিই, তাহলে আগের যে ডিজাইন আর এখনকার ডিজাইন সেম না, মানে তার পেজের ডিজাইন বা ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক যখন ডোমেইন নেম দিয়ে সার্চ করা হয় তখন যে মূল পেজটা আসে, মূল ফন্টের পেজ, এটাকে ইন্ডেক্স পেজ বলা হয়। তো ইন্ডেক্স পেজটা যে নামে থাকবে আপনার যদি কোনো একটা পেজে ইন্ডেক্স নাম থাকে, তাহলে এটা অটোমেটিকলি ধরে নেয় সার্ভারে এটাই হচ্ছে গিয়ে তার মূল হোম পেজ, এটাই সর্বপ্রথম শো করবে। আর আদার্স যে পেজগুলো আছে অ্যাবাউট বা পেজ, এগুলো কিন্তু আপনার শো করবে না। তো ইন্ডেক্স নামটাই এর জন্য নামকরণ করা হয়ে থাকে, যাতে আমাদের হোম পেজ হিসাবে কাজ করে। কেউ যদি sourcecodes.com এন্টার দেয় বা ফেসবুক বা আদার্স যে কোনো নাম সার্চ দেয়, তাহলে index.php বা ইন্ডেক্স বা আদার্স কোনো নামে যদি থাকে এক্সটেনশনে, তাহলে ওই পেজটা কিন্তু নিয়ে আসবে সর্বপ্রথম। ওকে, যাই হোক, এটা হচ্ছে ইন্ডেক্সের এক্সপ্লেনেশন নামের। আর এখন যদি আমরা কোনো PHP ল্যাঙ্গুয়েজ শুরু করতে চাই, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, যে এখানে আমরা PHP এক্সটেনশন যদি দিয়ে এভাবে লিখতে হয়, PHP এক্সটেনশন, এটা হচ্ছে কি শুরুর এক্সটেনশন, এটা হচ্ছে শেষের এক্সটেনশন। ওকে, এর মধ্যে আমরা যদি ইকো লিখি, লিখার পর হ্যালো লিখলাম, এটা সেভ দিই, সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই এক্সাম্পল, এটা কিন্তু এই কোডটুকু রান করতে গেলে আমার একটা সফটওয়্যার সাহায্য নিতে হবে। আচ্ছা, যাই হোক, এটা শো করতেছে না। আচ্ছা, এখানে আমরা যদি HTML যেটা লিখি, যে কোনো ধরনের কোড যদি লিখি, এটা কিন্তু ব্রাউজারে শো করে। মূলত আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, HTML যা কিছু আমরা লিখি কিন্তু এখানে শো করে, ব্রাউজারে দেখতে পারি। কিন্তু যদি আমরা কোনো প্রোগ্রামিং PHP যদি করতে চাই, PHP ল্যাঙ্গুয়েজ যদি আউটপুট নিয়ে আসতে চাই ব্রাউজারে, এটার মূলত একটা সার্ভারের সাহায্য হবে। PHP সার্ভারের সাহায্য ছাড়া এটা অটোমেটিকলি আপনার আউটপুট প্রদর্শন করতে পারে না ব্রাউজারে। তো যার জন্য আমাদের সার্ভার একটা সফটওয়্যার লাগবে। মূলত আমরা যেহেতু ডোমেইন হোস্টিং আমরা সাহায্য দিতে পারি, আমরা ডোমেইন হোস্টিং কিনি, তো ডোমেইন হোস্টিং কিনে দেন আমাদের ফাইলগুলো আপলোড করে লাইভ করি সার্ভারে, তখন যে কেউ যদি সার্চ দেয় আমার ডোমেইন নাম দিয়ে, তখন কি আমরা দেখতে পারি ওয়েবসাইটটা। এটা মূলত একটা আপনার পার্মানেন্ট একটা সার্ভারে চলে গেছে। কিন্তু আমার এখন যে পিসিটা আছে, ওই পিসিটাকে কাজ করানোর জন্য একটা বেসিক সার্ভার সেট আপ করতে হবে, মানে এটাকে বলা হয় লোকাল সার্ভার। তো ওই লোকাল সার্ভারটা যখন আমরা সেট আপ করতে পারবো, তখন আমরা PHP ল্যাঙ্গুয়েজটা আমরা রান করতে পারবো, আমাদের সাইটটা টেস্টিং পারপাসে এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারবো। তো এটার জন্য আপনার প্রথমে লোকাল হোস্ট লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন, আচ্ছা সরি, আমার তো এটা সেট আপ করা আছে। তো লোকাল হোস্টের জন্য, লোকাল সার্ভারের জন্য আমাদের জাম্প সফটওয়্যারটা প্রয়োজন হবে, অথবা ওয়ার্ম সার্ভার সফটওয়্যারটা প্রয়োজন হবে। এটি মূলত আপনাদের যার যে পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। আমি বেশি ওয়ার্ম সার্ভারটা ইউজ করে থাকি। আর একটা আছে জাম্প।
এই স্যাম সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো এটি দুটোই কিন্তু হচ্ছে কি আপনার সার্ভার সাইড সফটওয়্যার। ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করতে পারবেন। যে আমি ডাউনলোডের প্রক্রিয়াটা দেখাই। তো এখান থেকে উইন্ডোজ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা একটা এই লিঙ্কটা ওপেন আছে। ক্লিক টু হেয়ার। হ্যাঁ, এই যে ডাউনলোড হইতেছে এটা কিন্তু ইনস্টলেশন খুব সিম্পল। এটা যখন ইনস্টল করে নেবেন অথবা আপনারা এটাও ইনস্টল করতে পারেন। ওয়ার্মস আচ্ছা, ওয়ার্ম সার্ভারের আরেকটা হচ্ছে গিয়ে মেইন প্ল্যাটফর্ম এটা। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আপনারা ইজিলি এখানে সবকিছু আছে তার ডিটেলস। এখান থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। এই যে 64 যেটা আছে রানিং এই ভার্সনটা, এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর নিচের দিকে দেখবেন যে এখানে কিছু ইয়ে আছে আপনার বিসি বা যে ভিজুয়াল স্টুডিও কোডের সি++ এর কিছু সফটওয়্যার আছে। এগুলো আপনারা সবাই ডাউনলোড করে 64 বা 86 যাদের থাকে সিস্টেমে এগুলো ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন প্রথমত। ইনস্টল করার পর তখন গিয়ে এই ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করবেন। তখন কি আপনার এটা কিন্তু ইনস্টল হবে। এর আগে কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্টল হতেও পারে অথবা আপনার এরর দেখাতে পারে ইনস্টলের সময়। ওকে, এই একটা গেল সমস্যা। আর জাম্পের অত কোনো প্রবলেম নাই। এখান থেকে আপনারা জাস্ট খালি ডাউনলোড করে দিলেই ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা পরবর্তীতে রান করতে পারবেন। যাই হোক, আমার কিন্তু এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আর যদি কেউ পার্সোনালি জাম্প সফটওয়্যারটা ইনস্টলেশন দেখতে চান, ইউটিউবে সার্চ মারলে পাবেন, অনেকগুলো ইউটিউব চলে আসবে, অথবা আমার সাপোর্ট নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা যখন এটা ইনস্টল করবেন তখন হয়তো বা সি ড্রাইভে ইনস্টল করতে পারেন বা আপনার কোনো আলাদা একটা হার্ড ড্রাইভে সেভ করে রাখতে পারেন। তো আমি কিন্তু আমার হার্ড ড্রাইভে জি ড্রাইভে সেভ করে রাখছি ওয়ার্ম সফটওয়্যারটা। তো ওয়ার্ম সফটওয়্যারটা সেট আপ করার পর আপনারা এই যে ওয়ার্ম ম্যানেজার একটা আছে, এটা কিন্তু ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো ওপেন করার পরে এভাবে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। আর নিচের দিকে হয়তো বা আপনার সবুজ যখন হবে আইকনটা, তখন আপনার সার্ভারটা অলরেডি রানিং হয়ে গেছে। এটা মতো আমাদের একটা পিসটা সার্ভার হয়ে যাবে। তখন এই সার্ভারটা যখন অন থাকবে তখন আমরা আমাদের যে আচ্ছা আমি থেকে ফার্স্টে বলতেছি, দেন ওয়ার্ম সফটওয়্যারটা যখন ওপেন করে নেব আমরা ডাবল ক্লিক করে, যখন ওপেন হয়ে যাবে এটা, তখন এই www যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডার আমরা চলে যাব। একটা ফোল্ডার করে www ভিতরে ফোল্ডার করতে হবে, না হলে কিন্তু এটা সার্ভারে কাজ করবে না। এখানে যে আমার যে সার্ভারের যে এই লিস্টটা আছে এখানে যে প্রজেক্টটা আছে দেখছেন, প্রজেক্টের লিস্ট আছে, লোকাল মারার সাথে এই স্ক্রিনটা আসছে, মানে আমার সার্ভার অলরেডি রানিং আছে। হ্যাঁ, তো এখানে প্রজেক্টটা যেখানে আছে এই প্রজেক্ট অনুযায়ী আমি যদি এখানে কিছু প্রজেক্টের নাম লিখে সার্চ দিই তাহলে কিন্তু এটা রান হবে, এর আগে রান হবে না। নাম দিলাম এখানে index.php দিয়ে টপ ফাইল তৈরি করলাম। করার পর এটা ওপেন করলাম। এখানে আমরা আমাদের পিএইচপির যে নিয়ম আছে লেখার, ইকো প্রিন্ট করাতে যদি চাই তাহলে লিখলাম মাই পিএইচপি ক্লাস, ক্লোন দিয়ে সেভ দিলাম। এখান থেকে সেভ দিতে পারি বা অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি। তারপর এখানে গিয়ে আমার লোকাল হোস্ট লিখে স্ল্যাশ, আমার ফোল্ডারের নাম কি, এটা হচ্ছে wp-php লিখে এন্টার যখন দিব তখন কিন্তু এটা কিন্তু কাজ করবে। এখন যদি ধরেন আমার এটা কিন্তু সার্ভার ওপেন নাই, ধরেন এটা সার্ভার আমার অফ করে দিই, আমি এক্সিট করে দিলাম, তখন দেখবেন এটা কিন্তু কাজ করবে না। এটা এই দেখেন কাজ করবে না, কারণ এটা আমার সার্ভার ওপেন নাই, যার কারণে এটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি এটা কিন্তু সাপোর্ট করবে না, রান হবে না। যার কারণে আমার কিন্তু এই ওয়ার্ম সফটওয়্যার বা জাম্প সফটওয়্যার আপনারা যেটাই ইউজ করুন না কেন, এটা কিন্তু অবশ্যই রান রাখতে হবে। এটা রান রাখার পর তখন গিয়ে যদি আপনি লোকাল হোস্ট লেখার পর এটা যে সার্ভার নেই, আর তখন আমার এটা ফোল্ডার নাম দেবো, কারণ আমার wwwd-র ভিতরে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমি একটা অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, wp-php-র ভিতরে যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ওই নামটা দিয়ে আমি সার্চ করবো এখানে স্ল্যাশ দিয়ে, তখন এই ফোল্ডার ভিতরে ঢুকবে। ঢুকার পর আমার এখানের ভিতরে যা কিছু ফাইল থাকবে, এক্সাম্পল ধরেন আরেকটা ফাইল ক্রিয়েট করি অ্যাবাউট,
about.php। মানে একই পদ্ধতিতে আমি লিখলাম, এটাও নাম দিলাম about page। ওকে, about page সেভ দিলাম। দেওয়ার পর আমার সার্ভারটা ওপেন করে নিই, এটা এক্সিট করে দিলাম। আপনার ওই জাম্প সফটওয়্যার ভেতরে কিন্তু একই যাবে, যখন আপনারা ইনস্টলেশন করবেন জাম্প সফটওয়্যারটা, তখন এখানে গিয়ে দেখতে পারবেন একটা www ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার করবেন। ওই ফোল্ডার করার পর আপনি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবেন ওই ফোল্ডারের ভিতরে। দেন আপনারা এখান থেকে ঠিক একইভাবে যখন আপনারা টেস্ট করবেন তখন দেখবেন এই রেজাল্টটা আসবে। এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু পাচ্ছেন আমার কিন্তু কাজ করতেছে, ইন্ডেক্স ফাইলটা এখানে শো করতেছে। এখানে আপনি যদি ইন্ডেক্স অ্যাবাউট যদি লিখি about.php, জাস্ট করে অ্যাবাউট লিখি, তারপরে চলে আসছে। আর যদি কোন সময় না আসে তাহলে কিন্তু .php দিবেন, about.php, আর অটোমেটিকলি কিন্তু ইন্ডেক্স পেজ ডিটেক্ট করে নিছে এখানে। এটা হচ্ছে বেসিক সেট আপ করা। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত কারো যদি কোন প্রবলেম থাকে, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। কারো কোয়েশ্চেন আছে? ভাইয়া, জি বলেন। হ্যালো ভাইয়া, যদি কিছু মনে না করেন আর কি, এই কোর্স রিলেটেড কিছু ইনফরমেশনটা আমি জানার জন্য আর কি, আমি এর আগে মিস করছি তো আপনার ওই যে ওরিয়েন্টেশন ক্লাসটা বা ওইটা। আচ্ছা ভাইয়া, আমরা কি আসলে 2 মাসের ভিতর কি এটা কি শেষ করতে পারবো মনে হয়? মানে এই সবকিছু ওভারঅল করে, মানে যদি ডেডিকেশন থাকে আমাদের 100% এরকম। ইনশাল্লাহ 2 মান্থসের ভিতরে আপনারা প্রজেক্ট রেডি করতে পারবেন। আর সামনের মাসে আমাকে একটা প্রজেক্ট আপনারা নিজে ডেলিভারি করে দিতে পারেন আমাকে, এটুকু কনফিডেন্স আমার আছে। এখন আপনাদের আমি জানি না কতটুকু আছে, ইনশাল্লাহ করতে পারবেন। আমি যেভাবে শেখাবো আপনাদেরকে, ইনশাল্লাহ। কারণ কি ভাইয়া, মানে এটা তো করলে আমরা মোটামুটি যেমন এই দেখাচ্ছেন যে প্রোগ্রামিং এর যেগুলা, এগুলার মানে এগুলা শেষ করবো, তারপর প্রজেক্ট হবে, এরকম কিছু? হ্যাঁ, আপনারা তো ডাইরেক্ট এক ধাপ শেষ। আপনাদের ডিজাইন তো জানা আছে। আমার তো ডিজাইন নিয়ে আবার করতে হইতেছে না। তো জাস্ট আমি টিম ডেভেলপমেন্টটা এখন কিভাবে শুরু হবে, এর আগে তো আমার পিএইচপিটা জানতে হবে। পিএইচপিটা যখন জানা থাকবে বেসিক, বা আমার মাদার ল্যাঙ্গুয়েজটা যখন জানা থাকবে, তখন গিয়ে আমি ওয়ার্ডপ্রেসের কোডিং যখন করব, তখন আমি বুঝতে পারবো আমি কি করতেছি। আচ্ছা, হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস তো ফাংশন বেসড। কারণ কি ভাই, জাভাস্ক্রিপ্ট কিন্তু খুব বেশি আর কি, অনেক বেশি ভালো নাই আর কি, খুব বেশি জানা নাই কিন্তু, মানে বুঝি, স্ট্রাকচার বুঝি, কিন্তু ভাই খুব বেশি, কারণ 2 মাস তো দেখা যায় কি 2 মাসের ভিতরে আসলে কতটুকু নিতে পারবো, এর জন্য দিকে আমি মূলত আপনাদেরকে টিম ডেভেলপমেন্টের দিক ফোকাস দেব। আর জাভাস্ক্রিপ্ট মূলত আপনার ইউআই এর ডিজাইনের দিকে লাগে, বুঝছেন? আচ্ছা এটা না, যেমন ওই যে কার্ডে অ্যাড গুলা হয়, প্রোডাক্ট গুলা যে অ্যাড হয়, এটা তো পিএসপি দেওয়া হয় না, ওটা তো ওই যে ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে করে নাকি? এটা পিএসপি দিয়ে করে ভাইয়া? না, এটা পিএইচপি আপনার পিএইচপি। আর জাভা দিয়ে যদি কাজ করতে চান, আচ্ছা এটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন, এটা বলে রাখেন। যখন বলতে চাচ্ছি এই কোর্সটা জাভাস্ক্রিপ্টের কতটুকু প্রয়োজন? জাভাস্ক্রিপ্ট ধরেন 5% দরকার। হ্যাঁ, যেমন এরকম PHP বেসিক জিনিসগুলা তো প্রোগ্রামিং এর সবগুলাই সেম, যেমন অ্যারে, তারপর হলো আপনার এই ভেরিয়েবল গুলা, লুপ, এগুলা তো কনসেপ্ট সবগুলারই সেম থাকে। হ্যাঁ, তো এইখানে আর কি পিএসপিটা তো আমি একবারই জানি না আর কি ভাই, বুঝতে পারছেন? মানে কতটুকু হইলে হবে, যদি একটু একটা গাইডলাইন থাকতো ওইরকম, যে আপনারা এই টপিকস গুলা কভার করে নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, এর জন্য বললাম। আচ্ছা। এই যে পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো কিন্তু সবার কিন্তু সেম দেখবেন আপনি। হ্যাঁ, অ্যারে, ট্যারে, পিএইচপি, লুপ, এগুলো সব জায়গায় সেম, কিন্তু প্যাটার্নটা চেঞ্জ। নাম জি ভাই, তা ওইটা বুঝি, কিন্তু আর কি পিএসপি তো আমি একদমই জানি না ভাই, এজন্য আর কি আপনার জাস্ট আপনাকে এই জন্য আমি একবার একদম প্রো লেভেল থেকে শিখাবো। মানে যখন আপনি কোড জানেন না, কিভাবে, ওই যে আমি প্রথমে ইন্ডেক্সের ধারণাটা দিলাম, ইন্ডেক্স নামটা কিভাবে ফাইন্ড আউট হয় সার্ভারে। তো এরপরে আপনার জামটা, যেহেতু আমার সফটওয়্যার ইনস্টল আছে, সেই পর্যন্ত আমি সেট আপটা করা দেখাইতে পারি নাই আপনাদেরকে। যাই হোক, আমার একটা টিউটর আছে, ওইটা আপনাকে দিয়ে দেবো। তো এখান থেকে শিখতে পারবো, তোমার সাপোর্ট দিতে পারো সেট আপের জন্য। আর পিএইচপিটা আপনার টিম ডেভেলপমেন্টের জন্য যতটুকু প্রয়োজন, আমি মূলত দেখাবো আপনাদেরকে লুপ পর্যন্ত দেখাবো। তারপরে একটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টটা পিএইচপিরই, মানে আমরা যে ওয়ার্ডপ্রেসে যে আমরা ক্রিয়েট করি, ডিলিট করি, আপডেট করি না, এটা ওয়ার্ল্ডের সব ধরনের সফটওয়্যারেই আছে। একটা অ্যাপসে সাধারণত থাকে এডিট, ডিলিট, আপডেট, এগুলো থাকে। তো ওইটা কীভাবে সেট আপ করা যায়, একটা প্রজেক্ট করবো, কার্ড অপারেশন। আমরা যদি একটা কার্ড অপারেশন লিখি, কার্ড অপারেশন, হ্যাঁ, এই যে এখানে একটা
নিচে যাই, এই যে এই প্রজেক্টটা আমি করবো, আপনাদেরকে দেখাবো। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এটা 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 একটু ফলো করেন। দেখেন এখানে একটা বাটন ক্রিয়েট করলো, তখন আপনার একটা ইনফরমেশন দিলেন, সেভ করলেন, এটা সেভ হয়ে গেলো ডাটা বেজে। তারপর চাইলে আপনি এডিট করতে পারবেন, চাইলে আপনি যে কোনো একটা ডাটা ডিলিট করতে পারবেন। মানে বেসিক্যালি একটা সফটওয়্যার। এটা এটা আমরা করবো পিএইচপি দিয়ে সম্পূর্ণ। তারপর যখন এটা আমার কমপ্লিট হয়ে যাবে, দেন আমি ওয়ার্ডপ্রেসে মুভ করবো আপনাদেরকে। বুঝতে পারছেন? জি ভাই। তো এই প্রজেক্টটা যখন কেউ করে ফেলবে, তা আশা করি তার কোনো সমস্যা হবে না। এই দুনিয়ার যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবো। কারণ এটাই হচ্ছে গিয়ে দুনিয়ার সব সফটওয়্যারে এটাই ইউজ হয়, এই সিস্টেমটাই। হয়তোবা কেউ জাভা ইউজ করতেছে, কেউ আবার Node.js ইউজ করতেছে, কেউ পিএইচপি, কেউ লারাভেল, হাজার হাজার ল্যাঙ্গুয়েজ, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু এই সিস্টেমটা কিন্তু কাজ করতেছে আপনার। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। মানে কারো স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় আমার ওয়ার্ডপ্রেস বেটার মনে হয়, কারো লারাভেল মনে হয় এটা আমার মজা পাইতেছে আমি কাজ করে, কারো মনে হয়তো নামে আমার ডিজাইনিং এ ভালো লাগে, ব্যাকএন্ডে ভালো লাগে না, আমার কোডিং এ তেমন, আমার ডিজাইনে ভালো লাগে। তো যার যে স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী কাজ করে। আর কারো কোয়েশ্চেন নাই? হ্যাঁ, আপনার ফুল কোর্সটা কি এই যে ব্যাকএন্ড নিয়ে হবে না ফ্রন্ট এন্ড নিয়ে? ব্যাকএন্ডে আপনাদেরকে আমি ব্যাকএন্ডে ফোকাস করবো, কারণ টিম ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাকএন্ডের উপর নির্ভরশীল। ফ্রন্ট এন্ড যে কোনো ডিজাইনের উপর আপনি নিজে ডিজাইন করে অথবা কারোর ডিজাইন নিয়ে এসে আপনি কিন্তু তৈরি করতে পারেন টিম। যদি আপনার ব্যাকএন্ড না জানা থাকে, তাহলে কি আপনি একটা টিম ডেভেলপ করতে পারবেন না। হ্যাঁ, যেটার উপরে আপনার মূল যে ব্যাকএন্ড কোড আছে ওয়ার্ডপ্রেসের, এটা মূলত পুরো ফাংশন ভিত্তিক। তো ফাংশন ভিত্তিক যখন আমার জানা থাকবে ফাংশন কোন ফাংশন দিয়ে কী কাজ হয়, কোনটা দিয়ে মেনু নিয়ে আসা হয়, হ্যাঁ, তারপর এটা লগ আউট কীভাবে হয়, সাইন ইন কীভাবে হয়, তারপর অ্যাড টু কার্ট কীভাবে হয়, বা যে প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড হয়, হ্যাঁ, বা একটা ইনভয়েস কীভাবে জেনারেট হয়। তো যখন এইগুলো আমি সিস্টেমে জানতে পারবো বা সিস্টেম ডেভেলপটা জানতে পারবো, তখন কি আমার যে কোনো ইউআই বা থিম আমার জন্য ডাজন্ট ম্যাটার। আমি মূলত এটাই ফোকাস দেবো আপনাদেরকে। বুঝতে পারছেন? ভাই 2 মাস যেহেতু আমাদেরকে ফ্রি শিখাবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে থেকেই কোনো প্রজেক্টে কাজ করতে পারবো, পরবর্তী লেগে থাকতে পারবো আগামী 6 মাস পর্যন্ত। এরকম কোনো প্রজেক্ট আছে আপনার হাতে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রজেক্ট দেবো, ডিজাইন দেবো, সম্পূর্ণ একটা কমপ্লিট ডিজাইন থাকবে। ওয়েব পার্টটাকে আপনারা করবেন, কনভার্ট করবেন ওয়ার্ডপ্রেসে। আমার কিন্তু খুবই অনলাইনে কোর্সের ব্যাপারে খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স আছে ভাই, বুঝছেন? আচ্ছা, তো আসলে আমি জানি না, আপনার এটা দেখে আমার ভালো লাগছে বলে কিন্তু আমি এইখানে আসছি। তো আল্লাহ যাতে আপনার এখান থেকে একটা ভালো একটা এক্সপেরিয়েন্স নিতে পারি আরকি। ভাই অনলাইনে যে বিষয়টা সত্যি করে বলি, সবাই কিন্তু স্ক্যাম করে। দেন আর ক্লাসটা দেয় আরেকটা। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে নাম বলতে চাচ্ছি না। মানে আমি ওদের অফিসে যেয়ে কথা বলে আসছিলাম, বাট মানে পরে একটা পর্যায়ে মানে খুবই বাজে একটা বিস্বাদমূলক, মানে আমি না শিখতে পারছি, আমার অনেক সময় নষ্ট হয়েছে আরকি। এরকম সময় নষ্ট হবে না তো ভাই, আপনি একটু এজন্য হয়তোবা একটু পার্সোনালি আপনার সাথে কথাও বলতাম। বাট আজকে যেহেতু আসছি একটু জিজ্ঞেস করলাম। না, আমার সাথে থাকেন, ৩-৪টা ক্লাস করেন, দেন ৩-৪টা ক্লাস করলে বুঝতে পারবেন অন্যদের বা আপনার যে এক্সপেরিয়েন্সটা অলরেডি হইছে, সেকেন্ড টাইমের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন। এইটুকুই, ওকে? তো যাই হোক, আমি কিন্তু ক্লাসে একটু কন্টিনিউ। তো W3 স্কিলের আপনারা সাহায্য নিতে পারেন। আর আরেকটা জিনিস সবথেকে বড় বিষয় আপনাদের শেখাবো আমি, এটা হচ্ছে গিয়ে মনে করেন আমি মারা গেছি, ওকে? এখন আপনারা কিভাবে কন্টিনিউ করবেন ক্লাসগুলা, বা কিভাবে আমার প্রজেক্টগুলো আমি এগিয়ে নিব, কোডগুলো এগিয়ে নিব, ওইটার জন্য রিসার্চ জানতে হবে। বুঝতে পারছেন? টিচারের উপরে বা স্যারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে হবে না। তো আপনার রিসার্চ যদি জানা থাকে, তখন গিয়ে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট কিন্তু আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এক্সাম্পল ধরেন, আমি একটা এই যে কার্ড অপারেশন, হ্যাঁ? ওই যে ওয়ার্ডটা আমি লিখলাম, এটাতে আমি এক্সাক্টলি প্রজেক্ট পেয়ে যাচ্ছি। যে এটা দ্বারা কি প্রজেক্ট করা যাবে, সবকিছু প্রজেক্ট করা যাবে আপনার। একটা অ্যাপস বলেন, অ্যাপসে তো এইটা থাকে, তাই না? দুনিয়ার সব অ্যাপসে এইটা থাকে। ক্রিয়েট, ডিলিট, রিড, আপডেট এগুলোই থাকে। তো এক্সাক্টলি যখন আমি নামটা জানতে পারবো, তখন কি আমি দুনিয়ার সবকিছু নিয়ে আসতে পারবো সামনে। তো ওই সিস্টেমটা, ওই রিসার্চটা আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো ধাপে ধাপে, কোডিংয়ের পাশাপাশি। যে আপনারা চাইলে এখান থেকে থিম নিয়ে আসতে পারেন, ডিজাইন নিয়ে আসতে পারেন, ডিজাইন দেখতে পারেন, ইন্সপায়ার্ড হইতে পারেন, বা এখান থেকে আপনারা কোড নিয়ে আসতে পারেন। আরেকটা বড় বিষয়, চ্যাটজিপিটির সাহায্যটা শেখাবো আপনাদেরকে। চ্যাটজিপিটির দ্বারা কীভাবে একটা সম্পূর্ণ প্রজেক্ট ডান করা যায়। চাইলে
চ্যাট জিপিটি দ্বারা 5 মিনিটসে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে পারবেন যদি চ্যাট জিপিটি সঠিক ব্যবহার জানেন। এখন জেএমপি এর যে ফোল্ডারটা ওইখানে www যেটা বললেন ওই ফোল্ডারটা তো দেখতে পাচ্ছি না ভাইয়া। stdocs ওএস হ্যাঁ stdocs দেখেন এটা মনে হয় stdocs সরি stdocs এর ভেতরে আপনি ওই যে জি ভাই পাইছি এসডক্স পাইছি। হ্যাঁ ওইখানে আপনি যে কোনো একটা ইয়ে করে ফেলেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফাইল একটা তৈরি করেন, দেন আপনি ইয়ে করতে পারবেন। ওকে যাই হোক, তো W3 স্কুলের কিন্তু এখান থেকে আমরা এটা ধরে আমার একটা মডিউল ফলো আপ করার জন্য আমরা কি কি শিখবো ওটা ফলো আপ করার জন্য এখান থেকে আমি সাহায্য নিচ্ছি। তো লার্ন পিএইচপি আছে, ওকে W3 স্কুল লার্ন পিএইচপি, এখানে আমি চলে গেলাম টিউটোরিয়াল লার্ন পিএইচপি। ওকে এখান থেকে দেখেন আমরা কিন্তু ইনস্টল করছি বেসিক যে ইয়েটা আছে, এটা ইনস্টল সিনট্যাক্স। হ্যাঁ সিনট্যাক্স নিয়ে একটু আলোচনা করবো এখন। তো পিএইচপি দিয়ে কেউ যদি লিখতে চায় তাহলে অবশ্যই তাকে ওই সিনট্যাক্সটা ফলো করতে হবে। লেস দেন কোয়েকশন মার্ক পিএইচপি, তারপর আপনার কোয়েকশন মার্ক গ্রেটার দেন। এই দুইয়ের মধ্যে এই মাঝখানে যা আছে এখানে আমরা কোড লিখব। এই কোড লেখার কারণ হচ্ছে এখানে ইকো দিয়ে যেটা প্রিন্ট করা হয় এটা হচ্ছে মূলত ব্রাউজার প্রিন্ট হবে বা ব্রাউজার প্রদর্শন হবে। আর আদার্স এখানে যদি আমরা সেমিক্লোন না দিই, এখানে দেখুন পিএইচপিতে কিন্তু আবার এরর দেবে। যদি আপনি কয়েকশো লাইন যদি আপনার কোডিং থাকে আর একটা লাইনে যদি এরর থাকে তাহলে ওই এররের কারণে টোটাল সফটওয়্যারটা অফ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু অফ হয়ে যাবে। আর যখনই আপনি ওই প্রবলেমটা, যেমন এক্সাম্পল আমি একটা এখানে সেমটাই কিন্তু সেভ দিলাম, এখানে কিন্তু শো করছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন। ওকে এখন আমার যেটা আছে এখানে আমি যাই লোকাল হোস্ট স্ল্যাশ WP-PHP দিলাম, এন্টার। এখানে দেখুন যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন ইকো এক্সপেক্টিং, এখানে কমা অথবা সেমিক্লোন অনলাইন 3 নাম্বার লাইনে কিন্তু এই ইরোরটা দেখা দিচ্ছে। তো এই একটা ইরোর দেওয়ার কারণে আমার যে পরবর্তী যে লাইনটা আছে বা এই আমার যে আউটপুটটা ওইটা কিন্তু দেখাচ্ছে না। তো মূলত এই সেকেন্ড লাইনে আমার সেমিক্লোন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ইরোর সলভ শেষ হয়ে যাবে। তারপর দেন আমি যখন এন্টার দেব তখন দেখা যাবে এটা কিন্তু সলভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাসের পর আবার কিন্তু এটা হচ্ছে কি শুরুর প্রজেক্ট। তারপর চাইলে আমরা কিন্তু HTML এর ভেতরে কিন্তু PHP লিখতে পারি। এটা কপি করলাম, আমি কপি করে দেন পেস্ট করলাম, সেভ দিলাম, দেওয়ার পর এখানে আমি এন্টার দিলাম। তাহলে দেখুন এখানে HTML এর ভেতরে আমি PHP কোড করতে পারবো। এবার মাই ওয়ার্ড এন্টার দেওয়ার পর দেখুন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, এটা করতে পারবো। তারপর এখানে আরেকটা বিষয় যে PHP কেস সেন্সিটিভ। PHP বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ হচ্ছে কি আপনার কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের অক্ষর যেভাবে আছে সেভাবে আমরা ইউজ করতে হবে, মানে আপার কেস ইউজ করা যাবে না। আপার কেস ইউজ করা যাবে না কারণ ছোট হাতের অক্ষর এগুলো ইউজ করতে হবে আমার, এটা হচ্ছে মূল কারণ। আর একটা বিষয় হচ্ছে আমি যদি এটা কপি করে কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম, এটা 1:2 এটা সেকেন্ড দিলাম, এন্টার দিলাম। মানে এখানে দেখেন একটা জিনিস, এটা কিন্তু নিচের লাইনে নাই, এটা কিন্তু একসাথে লেগে গেছে। তো আমি যদি চাই এটা নিচের লাইনে আসে তাহলে আমি আসার জন্য আমার এখান থেকে আমি HTML লিখতে পারি এই ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। দেখুন এখানে কিন্তু ডাবল কোটেশন দিছি, এখানে আবার সিঙ্গেল কোটেশন। তো সিঙ্গেল এটা কিন্তু দুটোই কিন্তু কাজ করবে, সমস্যা নাই। তো আমি BR দিলে এটা আপনার কি হবে, ব্রেক ডাউন হবে। এটা কপি করলাম, এটা সেভ দিলাম একটা, তারপর এন্টার দেওয়ার পর দেখুন এখানে নিচের লাইনে চলে আসছে। তো এটার ভিতরে আমি আবার ডাবল কোটেশনের ভিতরে HTML লিখতে পারবো। PHP এর মধ্যে আমি HTML লিখে প্রিন্ট আউট করতে পারবো এটাকে।
তারপর এখানে ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভেরিয়েবলটা কি অ্যাকচুয়ালি? তো ভেরিয়েবল হচ্ছে আপনার ধরুন এক্সাম্পল, আচ্ছা এই প্রজেক্টটা একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, আমি এন্টার। আচ্ছা, ওকে, এই যে এখানে দেখুন একটা ইরোর দিছে, এটা কালার, এটা আমার ছোট হাতের কালার। আচ্ছা, এটা আমি পরে সলভিং করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো ভেরিয়েবল ক্রিয়েট কিভাবে করতে হবে? ভেরিয়েবল হচ্ছে একটা ডলার সাইন দিয়ে একটা নাম দিতে হবে আপনাদেরকে প্রথমে, তারপর ইকুয়াল ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি লিখতে পারেন, আর সেমিক্লোন দিয়ে এটাকে স্টপ করে দেয়া, মানে এই কোডটা শেষ, এখানে পরের লাইনে যাতে চলে যায়। তো ভেরিয়েবল কাজ হচ্ছে এটার ভিতরে কোনো কিছুকে রাখা, তো এটার মধ্যে রেখে আপনি বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে পারেন। এক্সাম্পল, আমরা ওয়ার্ডে যেভাবে লিখি, যেমন ধরুন এখানে একটা ইয়ে করি, এই লাইনটা কপি করলাম, কপি, হ্যাঁ ধরেন এখানে আমার অ্যাবাউট পেজ 13 পর্যন্ত, 3 থেকে 13 পর্যন্ত লিখা আছে। এখন আমি যদি চাই যে আমার অ্যাবাউটটার নাম সব জায়গায় চেঞ্জ হয়ে যাক একসাথে, এক ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাক, তাহলে আমি কি করতে পারি? রিপ্লেস করতে পারি, তাই না? রিপ্লেস করতে পারি, তাহলে এটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে সব জায়গায়। ঠিক এই কাজটা করে কিন্তু ভেরিয়েবল। আপনি যখন এই ভেরিয়েবলটা সব জায়গায় ইউজ করবেন, যে জায়গায় আপনার প্রয়োজন, ঠিক ওই জায়গায় এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটুকু এখন আমরা মনে রাখি, তার পরবর্তীতে প্রজেক্টে যখন দেখবো তখন কিন্তু আরো এটা গুরুত্ব কতটুকু এটা কিন্তু বুঝতে পারবো, আজ করতে পারবো। যাই হোক, ভেরিয়েবল কিছু আবার ইরর আছে, ওই ইরর গুলো আমরা দেখি। তো সাধারণ একটা যদি ভেরিয়েবলের প্রজেক্ট করে প্রিন্ট করাতে চাই, মানে লেখাটা যদি ব্রাউজার প্রিন্ট করাতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর ইকো দিব। ইকো দিলে মানে কি, এটা আমার ইকো লিখলে এটা মানে আমি এই লাইনটা প্রিন্ট করতে যাচ্ছি, তো ডাবল কোটেশন দিলাম, মাই কার ইজ কালার, এই কালার জায়গায় এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটা বোঝার বিষয় আছে, এইটুকু রাখতেছি। ওকে, এই দেখুন আমি কিন্তু ডাবল কোটেশনের মধ্যে এই কালার যেটা আছে ভেরিয়েবলটা ডলার সাইন দিয়ে এখানে কিন্তু দিয়ে দিছি। এখন আমি ব্রাউজারে গিয়ে এন্টার দিই, তাহলে দেখুন হ্যাঁ মাই কার ইজ গ্রিন লেখা দেখাচ্ছে। এখন আমি এখান থেকে চেঞ্জ করে ফেলি, রেড দিই, রেড হয়ে গেছে অটোমেটিকলি। এবং এই লাইনটা যদি আমি কয়েকশো বার যদি এখান প্রিন্ট করি, দেখবেন মাই কার ইজ রেড, মাই কার ইজ রেড, এগুলো কিন্তু লেখা দেখাচ্ছে। আর সাথে যদি এখান থেকে আমি গ্রিন ইউজ করি বা অন্যান্য কালার ব্লু লিখলাম, সেভ দিলাম, তাহলে দেখুন মাই কালার ইজ ব্লু, ব্লু, ব্লু। এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ, প্রাথমিক কাজ যেটা, আর মূলত এটাই কাজ করে সব জায়গায়। আচ্ছা, তারপর একটা বিষয়, এই যে এখানে একটা ইয়ে দিচ্ছে, এটা আগে ক্লিয়ার করি। ভেরিয়েবল এর নাম যদি আপনি ছোট অক্ষর বা বড় অক্ষরে লিখেন, তাহলে ইরর দেখাবে আপনাকে। যেমন ধরুন এখানে আপনার কালার লিখে আছে, ওকে, তো আমি এই কালারটা আর্টটা কিন্তু বড় করে দিলাম, এন্টার দিলাম, তাহলে কিন্তু দেখাবে আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে এই নামে কোনো ভেরিয়েবলটা পাইনি। এক্স্যাক্টলি নাম কিন্তু ছোট হাতের আর হওয়ার কথা ছিল, এখানে কিন্তু বড় হাতের আর হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু সমস্যা হচ্ছে, ইররটা হচ্ছে। যখনই আমি এটা ছোট হাতের অক্ষর দিয়ে দিব, তখন দেখা যাবে এটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে আমার। অথবা আমি যদি আন্ডারস্কোর দিই এখানে, তাহলে দেখবেন ইরর দেখাবে, কারণ এই নামে কোনো ভেরিয়েবল নাই। আর যখন আমি আন্ডারস্কোর দিয়ে দেবো, ধরুন এখানে দিলাম, তখন কিন্তু পেয়ে যাবে। আর ভেরিয়েবলের ক্ষেত্রে যখন আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করব, তখন আন্ডারস্কোর দিয়ে করতে পারি ভেরিয়েবল ক্রিয়েট এভাবে, অথবা আমি এখানে
হাইফেন ইউজ করা যাবে না, হাইফেন ইউজ করলে ইরর দেখাবে, সিনট্যাক্স ইরর। তারপর এখানে ধরুন বড় হাতের অক্ষর এভাবে দিয়ে আমি করতে পারবো না, এটা কিন্তু হবে, তারপরেও কিন্তু এটা সৌন্দর্য দেখায় না। আর যদি আমার করতেই হয়, যেমন ধরেন আমার স্টুডেন্ট আইডি STUID এভাবে দিতে পারি আমরা। ওকে, এই ক্ষেত্রে তো স্টুডেন্ট এসটা তো ছোট হাতের আসলো না নাকি ভেরিয়েবলটা? হ্যাঁ হ্যাঁ, শুরুতে আপনি বড় হাতের অক্ষর রাখতে পারেন, তারপর অন্যান্য অক্ষর বা আপনি লিখতে পারেন, সমস্যা নাই। এটা কিন্তু ভেরিয়েবল। কিন্তু যখন আমি কোন ধরনের PHP ফাংশন বা লিখবো বা তার কোনো অবজেক্টের নাম লিখবো, তখন কিন্তু সমস্যা হবে তখন। যেমন ধরুন এটা দিলাম, প্রিন্ট হলেও এটা কিন্তু প্রবলেম, এটা মানে এক্স্যাক্টলি সৌন্দর্য দেখায় না। একটা সিরিয়ালাইজেশন আছে, তার একটা মানে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার অনুযায়ী লিখলে সুন্দর। আপনি চাইলে এখন আপনার দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন, আন্ডারস্কোর দিয়ে কিন্তু কাজ করা যাবে, নাহলে ইরর দেখাবে। তো যাই হোক, সবসময় চেষ্টা রাখবো ভেরিয়েবলে যে নামটা থাকে ওই নামটা এখানে দেয়ার, তাহলে কিন্তু আমার কোনো ধরনের সমস্যা হবে না। মানে সেম টু সেম যে নামে আছে, যে অক্ষরে আছে, যে ক্যাপিটালাইজ বা আপার কিস থাকবে ওইটা দিতে হবে। ওকে, তবে এখানে প্লাস দিতে পারবো না বা আন্ডারস্কোর দিতে পারি। তো যাই হোক, আর একটা বিষয় যে আন্ডারস্কোর দিয়ে এখানে 6 এগুলো লিখতে পারবো, কোনো সমস্যা নাই। প্রেস করলাম, কাজ করবে। আচ্ছা, আর এখন আসি এই নিচের দিকে একটু। আচ্ছা, সেম নামে যদি আমরা রাখতে চাই, কালার দুটো যদি রাখতে চাই, তাহলে কিন্তু দেখবেন এরর শো করবে। সরি, সেম নাম যেহেতু আছে, এটা কিন্তু পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে। কিভাবে দেখুন, রেড দিলাম, কপি করলাম, যেটা কপি করে এটার নাম দিয়ে এটা ওকে, কালার সেভ দিলাম, তারপর এন্টার দিলাম। এখন দেখুন, এই দেখেন রেড লেখা আছে, রেড, কিন্তু আমি যে শুরুর দিকে দিলাম ব্লু, এটা কেন হলো না? কারণ এই প্রবলেমটা ক্রিয়েট হবে এখন সেকেন্ড লাইনে। সবসময় সার্ভার সাইড প্রথম প্রিন্ট যখন হয়ে যায়, তখন সেকেন্ড লাইনের সাথে আপনার এটা কানেকশন থাকে যায়, মানে স্টেটমেন্ট অনুযায়ী একটা লাইন পর একটা লাইন কি আছে, তখন এটা শো করে। যেমন 3 নম্বর লাইনে রেড আছে আর 4th নম্বর লাইনে আপনার কালার আছে, মানে প্রিন্ট করছেন আপনি, তখন আপনি কি করবেন, এর আগেরটা কি আছে ওইটা শো করবে। এখন যদি ধরেন এটা কিন্তু আমি দিই, এখান দিয়ে দিই, পেস্ট করলাম, ওকে, সেভ দিলাম, ওকে, সেভ দিয়ে এখন দেখেন ব্লু আসছে আর রেড আসছে। বিষয়টা বুঝতে পারছেন যে এখানেই কিন্তু স্ট্রিম PHP কাজে হচ্ছে গিয়ে সিনক্রোনাইজ, মানে 1 2 3 4 5, মানে এরপরে কি আছে এবার তার লাইন টু লাইন দেখতে থাকবে। মানে 2 থেকে শুরু হয়েছে স্টেটমেন্ট 1 থেকে শুরু হয়েছে, 2 নম্বর লাইনে কি আছে, ব্লু আছে, তাহলে 3 নম্বর লাইনে খেয়াল করবে যে এর আগে কি আছে। যখন এটা শো করবে, মানে ইকোতে দেখবে, যখন প্রিন্ট আউটে দেখবে, যখন এর আগে কি আছে, মানে কি ফাংশন আছে বা যাই হোক ভেরিয়েবল আছে, যখন এটা পেয়ে যাবে তখন কিন্তু এটা শো করবে। তারপর 4 নম্বর লাইনে এসে যখন দেখবে এর আগে কি আছে, এটা আছে, তো তবে এটা প্রিন্ট আউট, এটা মানে অলরেডি প্রিন্ট হয়ে গেছে, তাহলে এর পরের লাইনে চলে আসবে। তো মূলত এটাই হচ্ছে কি নিয়ম। আর এভাবে আমরা না রেখে, মানে একই নাম সবসময় ইউজ করবো না, এটা ঠিক না। এটা প্রফেশনালিজম, আমরা কোডে সেম নাম ইউজ করবো না, আমরা ভিন্ন নাম রাখতে পারি। একটা হচ্ছে কালার, আর পরবর্তী দেখতে পারবো যে একই ভেরিয়েবলে যে মাল্টিপল ভ্যালু কিভাবে রাখতে হয়। যেমন এটা একটা মাল্টিপল ভ্যালু হয়ে গেছে, মানে ব্লু একটা আর রেড একটা, দুইটা কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে পরবর্তীতে কাজ করতে গেলে। তো যদি আমরা পরবর্তী এরর যদি ইউজ করি, তখন আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারবো, এতে কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা আন্ডারস্কোর দিয়ে এভাবে লিখতে পারি B1, হ্যাঁ, B2, এটাই তো সবথেকে সুন্দর দেখায়। সেভ দিলাম। এটা হচ্ছে ভেরিয়েবলের নিয়ম লেখার। আর এটুকু হচ্ছে ভেরিয়েবলের সবথেকে বেস্ট
পার্ট আর নিচে আর একটা দিকে আছে দেখুন যে আপনার ডট। এই ডটটা কেন অ্যাকচুয়ালি এটা বলতে বলা হয় সরি আমার নামটা ঠিক মনে হচ্ছে না যাই হোক আপনার হ্যাঁ তো এই ডট হচ্ছে কি আপনি মানে একটা স্টেটমেন্ট লিখলেন ফর এক্সাম্পল আমি কালার ডট দিলাম ওকে ডট দেওয়ার পর আমি অন্য কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে পারি এখানে কালার 1 ওকে তারপর সেমিকোলন দিতে পারি। আমরা যে জাভা স্ক্রিপ্টে অনেক সময় প্লাস সাইন ইউজ করি না যে বার কনস্ট বার দিলাম নেম একটা ধরেন একটা টেস্ট তারপর ডাবল যখন ভেরিয়েবল আমরা যোগ করতে চাই কনসোল এটা মূলত আমি জাভা স্ক্রিপ্ট যারা করছেন তাদের উদাহরণ দিচ্ছি ডট লগ হ্যাঁ বার যোগ আচ্ছা নেম না করেন এজ ওকে টাইম শেষ হয়ে গেলে লিখ আবার ভালোই লাগছিল। ওকে আচ্ছা এই যে আমরা কাজটা করি জাভা স্ক্রিপ্টে মানে যোগ করে কোনো কিছু প্রিন্ট করা হ্যাঁ তো ওই কাজটা কিন্তু ডটে করে মানে একসাথে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে ডট দিয়ে বা এর মধ্যে কোনো ভেরিয়েবল বিশেষ করে ভেরিয়েবল যদি আমি চাই যে শো করাতে তখন গিয়ে আমি এটা ইউজ করতে পারি ডটটা ইউজ করতে পারি। একটা উদাহরণের জন্য বলছিলাম আপনাদেরকে ডট ইউজ করে এবং আমরা লিখতে পারি এখানে আমরা পরবর্তীতে ডট ইউজ করে দেন আমি বিআর লিখে মানে দিলাম এন্টার ব্লু আসছে তো এখান থেকে আমি যদি একটা স্পেস দিই যেমন ধরুন এখানে একটা স্পেস দিলাম শীর্ষের দিকে স্পেস তাহলে কিন্তু এটা স্পেস হবে ওকে কপি এটাকে আমার ব্রেকডাউন দিলাম যেমন এটা নিচে চলে আসছে এখানে যদি আমি দিই একই ধরেন এখন আমি ডাবল ক্লিক করে এভাবে দিতে পারি। আবার চাইলে আমি এটা কিন্তু ডট না দিয়েও কিন্তু এভাবে দিতে পারতাম ইজিলি মানে এইটা কাজের প্রেক্ষিতে অনেক সময় লাগে। যাই হোক এইটুকু হচ্ছে কি আপনার ভেরিয়েবলের প্রজেক্ট ভেরিয়েবলের বিষয়টা। কমেন্টিং আচ্ছা কমেন্টিং হচ্ছে কি ধরেন আপনার কোন একটা লাইনকে আপনি হাইড করে রাখতে চাইতেছেন মানে একটা আপনি প্রিন্ট করে দেখাতে চাইতেছেন না ব্রাউজারে বা কেউ দেখুক আপনার কোডটা কিন্তু জাস্ট খালি কোড এডিটরে যখন ওপেন করবে তখন গিয়ে দেখতে পারবে যে এখানে কি হয়েছে। যেমন ধরুন এই লেখাটা আমি চাচ্ছিলাম যে ব্লুর লেখাটা এটা মানে না দেখাক মানে এই লেখাটা এটা আমি কন্ট্রোল স্ল্যাশ যখন দিব সিলেক্ট করব কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে মানে সিঙ্গেল কমেন্ট সেভ দিলে এখন এটা হাইড হয়ে গেছে কিন্তু আমার আর যদি আমি আবার সিলেক্ট করে দিই কন্ট্রোল স্ল্যাশ দেই তাহলে কিন্তু আনহাইড হয়ে যাবে কমেন্টটা তখন আমি আবার এটাকে দেখতে পারবো। এটা সিঙ্গেল কমেন্ট এটাকে বলে ডাবল কোটেশন যেটা থাকে এটা আপনার ডাবল স্ল্যাশ এটা হচ্ছে আপনার সিঙ্গেল কমেন্ট আর মাল্টিপল কমেন্ট চাই যেমন ধরুন আপনার সম্পূর্ণ লাইন যেমন আমি একটা লাইন এটা যদি আমি অফ করি তাহলে পরেরটাতে কিন্তু ইরর দেখাবে এই দিন ইরর দেখাচ্ছে কারণ এই টুটা কিন্তু আমি অফ করেছি এই ভেরিয়েবলটা সে পাচ্ছে না ব্রাউজারে কিন্তু যখন রান হচ্ছে এটা কিন্তু পাচ্ছে না কিন্তু কোড এডিটরে কিন্তু টিকে আছে এখানে কারণ এটা কমেন্ট করা তো সেজন্য এখানে এটা কাজ করতেছে না। যখন আমি কমেন্টটা হাইড করে দেবো বা ডিলিট করে দেবো তখন কিন্তু এটা কাজ করবে। তো এখন যে আমি চাচ্ছিলাম যে মাল্টিপল মানে অনেক লাইনগুলোকে আমি কমেন্ট আউট করে রাখবো যাতে এটা কাজ না করে বা ব্রাউজারটা না দেখা তাহলে আমার স্ল্যাশ স্টার দিয়ে তারপর এখান থেকে আমার স্টার স্ল্যাশ দিয়ে দিব ঠিক এভাবে স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ দিয়ে সেভ দিয়ে দেবো তখন এটা আমার কমেন্ট হয়ে যাবে মানে এটাকে মাল্টিপল কমেন্ট বলে অনেক লাইন আপনি একসাথে
হাইড করে রাখতে পারবেন। দেখুন এটা কিন্তু কাজ করতেছে না। ওকে, তো আর হেড যে এটা সিঙ্গেল কমেন্টে কাজ করে অনেক সময়। হেড দিয়ে আপনি কমেন্ট করতে পারবেন, দিস ইজ মাই কমেন্ট। আচ্ছা, আর কমেন্টের একটা বড় কাজ হচ্ছে যখন অনেক ধরনের প্রজেক্ট যখন করবেন আপনারা, তখন কোন সেকশনে কোন কাজ করছেন এটাকে মনে রাখার জন্য কমেন্ট করাটা প্রয়োজন। মানে যেমন ধরেন আমি এখানে একটা কাজ করলাম, তখন আমি এখানে একটা কমেন্ট আউট উপরে লিখে রাখলাম, এটা নোট করে রাখলাম যে এই ফাংশনটা হচ্ছে এইটার জন্য, এই নামে, তখন আমার বুঝতে সুবিধা হবে। বা অন্য কেউ যদি এটা প্রজেক্টটা রিড করে তখন তার বুঝতে সুবিধা হবে এটা কোন জায়গায় কী হয়েছে না হয়েছে, কোথা চেঞ্জ করতে হবে। তো এটা মূলত কমেন্টটা ইউজ করা হয়। এখানে আপনার W3 স্কুলে দেখতে পারবেন গিয়ে, তো মাল্টিপল কমেন্ট যেটা বলছিলাম এখানে আছে একই কথা। ভেরিয়েবলটা আপনি অলরেডি দেখে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আরেকটা ভেরিয়েবল পড়ে এখানে আমি অলরেডি আচ্ছা, ভেরিয়েবলের টাইপস আছে। এখন টাইপস নিয়ে কিছু আলোচনা করি আপনাদের। এটা হচ্ছে আপনার স্ট্রিং ভেরিয়েবল। এটাকে বলে স্ট্রিং, মানে এই ভ্যালুর ভিতরে যা থাকবে লেখা, মানে ধরেন আপনার একটা লেটার অনুযায়ী কোনো কিছু লেখা থাকে তাহলে এটাকে বলে স্ট্রিং ভেরিয়েবল বলে। আর যদি আপনি ধরুন এখানে আপনার নিউমেরিক নাম্বার যদি কিছু লিখতে চান, নাম্বার ইকুয়াল, তাহলে এখন 14 দিলাম বা আমি 100 দিলাম, এটা কিন্তু আপনার এই ভেরিয়েবলটাকে বলা হয় ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার ভেরিয়েবল, ওকে। ওকে, এই হচ্ছে কি ভেরিয়েবল, মানে ইন্টিজার ভেরিয়েবল। আরেকটা আছে ফ্লোট। জিরো টু এটা হচ্ছে ফ্লোট। তারপর আপনার বুলিয়ান, ট্রু ট্রু আছে, আর একটা হচ্ছে ফলস। এরে এরটা এখানে একটু করতে, এরে এরে অবজেক্টটা ওকে। এগুলো একটু আমি এক্সপ্লেন করি। তো এটা তো আমরা জানি এটা মানে স্ট্রিং ভেরিয়েবল, এটাকে বলে স্ট্রিং, মানে এই ভেরিয়েবলের ভিতরে যা কিছু আছে এটা কিন্তু লেটারাইজ আপনার আছে, এটা বলে স্ট্রিং। আর যখন এই কোটেশন ছাড়া যেটা থাকছে আপনার, কোটেশন ছাড়া মানে সিঙ্গেল কোটেশন হোক, এভাবে যখন ছাড়া থাকবে এটা কিন্তু তখন স্ট্রিং হয়ে যাবে। আর যখন এটা কিন্তু থাকবে না তখন কিন্তু এটা ইন্টিজার ভেরিয়েবল হিসাবে আপনার গণ্য করবে। ইন্টিজার ভেরিয়েবল হিসাবে গণ্য করবে। আর যখন আপনি এভাবে লিখবেন এটা মানে দশমিক টাইপের মতো এটা ভেরিয়েবল হয়ে যাবে।
আপনার আপনি যদি এখানে ইকো লিখেন তাহলে দেখুন এগুলো সব প্রত্যেকটা কিন্তু সরি আমি কমেন্ট আউট করি, তারপর দেখে ইকো করলাম 100 দেখাচ্ছে, এখানেও যাই ইকো 100 এখান থেকে বার ডাম্প লিখি, বার ডাম্প লিখে একটা ফাংশন, এটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে সেভ দিলাম বার ডাম্প লিখে এন্টার। তাহলে এখানে দেখুন স্ট্রিং লেখা দেখাচ্ছে। ওকে, এই মানে এই ভেরিয়েবলটা কিন্তু স্ট্রিং। তারপর আমি নাম্বারটা যদি এখানে সেভ দিই তাহলে এখানে দেখুন ইন্ট মানে ইন্টিজার। তারপর যেটা আছে ধরেন বুলিয়ান, এটা দিলাম দিই তাহলে দেখাবে ট্রু ফলস, মানে অনেক সময় দেখা হয় কি যেমন লগইন হবে কি না, ট্রু যদি না হয় ফলস। এটা যদি আপনি সুইচের মধ্যে যদি ব্যবহার করতে চান ইয়েস নো তাহলে কি আপনার বুলিয়ান ইউজ করতে হবে, ভেরিয়েবল যেটা। তো আবার একটা আছে আপনার ফ্ল্যাট, তো দেখলাম ফ্লট ডিসিমেল টাইপের মতো আসবে এটা। আর এরতে আপনার এরের যে ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয়, এরে প্রিন্ট করবো কিভাবে আমরা, এগুলো তো জাস্ট করে ইকো দিলেই কিন্তু আপনার সামান্য আগে ইকো দেই, এখানে ইকো লিখে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রিন্ট হয়ে যাচ্ছে লেখাটা, কিন্তু আউটপুটটা শো করতেছে। কিন্তু এরের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা। এরের ক্ষেত্রে যদি আমি এভাবে যদি ইকো লিখে সার্চ মানে এন্টার দিই তাহলে দেখবেন এটা কিন্তু কি হচ্ছে, এটা ইরর দেখাচ্ছে, মানে এটা এরে বাট এটা কিন্তু আপনার প্রপার ওয়েতে আউটপুট শো করা যাচ্ছে না, মানে তার যে নিয়ম অনুযায়ী হচ্ছে না। তো আমি যদি আদার্স এই জায়গায় যদি আমি ইকো করি, ইকো এরে সেভ দিলাম, এরপর দেখুন সেম ইরর। এই কাজটা করতে গেলে প্রথমে এরে যেভাবে কাজ করে এটা ইন্ডেক্স নাম্বার অনুযায়ী এরের আউটপুটটা শো করে। ইন্ডেক্স নাম্বার আমি কীভাবে পাবো, প্রথম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে রেডটা আছে, এটা কিন্তু এরের মান অনুযায়ী এটা কিন্তু 0, যেমন এটা 0, তারপর এটা 1 গ্রিন 1, তারপর এটা কিন্তু 3, এটা হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার। ওকে, এখন যদি আমরা ইকো এরে এখান থেকে আমরা যদি এখানে লিখি যে এটা 1 বা 0 দিলাম, সেভ দিলাম, এন্টার দিই, তাহলে দেখুন রেড চলে আসছে এখানে এই জায়গায়। তার ইন্ডেক্স ভ্যালু দিয়ে তাকে আইডেন্টিফাইড করতে হবে, মানে তুমি কোন মানে ইন্ডেক্স নাম্বার দিয়ে ডাটাগুলো শো করাতে চাচ্ছ এটা। তখন আমি এখানে 3 দিয়ে দিব, তখন 26টা দেখাবে। সরি 2 হবে, সরি আমার মিস্টেক হয়েছে। 26 দেখাচ্ছে। তো আমি যখন যদি ফাইন্ড আউট করতে চাই ইন্ডেক্স নাম্বার, তাহলে আমাকে অবশ্যই বার ডাম্প দিয়ে যখন আমি এখানে সার্চ করব, যেমন এখানে এরেটা দিয়ে দিলাম, তখন দেখবেন এভাবে দেখাচ্ছে ইন্ডেক্স নাম্বারটা শো করছে 0 1 2 স্ট্রিং। এটা কিন্তু স্ট্রিং টাইপ, দেখুন এখানে স্ট্রিং এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু ইন্ট, এটা কিন্তু ইন্টিজার। আর যদি আমি ওখানে 0 3 2 দিয়ে দেই, তখন একটা ফ্লট নাম্বার হিসাবে আসছে। আর লেন্থ এখানে মাত্র এখানে 3টা যেহেতু আমার সংখ্যা আছে, মানে ক্যারেক্টার আছে, কি দেখাচ্ছে এখানে গ্রিন। ভাইয়া জি, এখানে যে ভ্যালুগুলা শুধু ভ্যালুগুলারে কিভাবে প্রিন্ট করব আমি তাহলে? এই রেড এর ভ্যালু রেড, গ্রিন, 25 26 0.25 এগুলা শুধু প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে করব ভাইয়া? তাহলে আমাকে করতে হবে, এখান থেকে বার দাম দিয়ে দেখে ফেলতেছি যে কার কোন নাম্বারটা আছে। ওকে, তারপর ধরেন আপনি এরে লিখবেন, এরে মানে ওই ভেরিয়েবল যেটা আছে, ধরেন এক্সাম্পল এরে 12 আছে, আন্ডারস্কোর আপনি লিখলেন। ওকে, লেখার পর এখানে ব্র্যাকেট দিবেন। ওকে, ব্র্যাকেট দেওয়ার পর 0 লিখলাম, আর ইন্ডেক্স ভ্যালু 0, তখন দেখবেন এটা কিন্তু রেড শো করতেছে। ওকে, সরি এখানে তো সরি
রেড শো করতেছে। তারপর ধরুন কমা দিলেন, কমা দিয়ে 2 1 দিলাম, গ্রিন। এবার আপনি শো করাতে পারেন। 3 দিলাম, ইন্ডেক্স ভ্যালু তখন দেখবেন এবার শো করতেছে। আউটপুটটা এভাবে শো হবে এরর। এখান থেকে আমরা ডিটেলস দেখতে পারবো। এই যে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারেন গুলাবে। তারপর সাজানো আছে, সাধারণ গুছানো। আর আগামীকাল বা পরবর্তীতে হচ্ছে নেক্সট যেদিন ক্লাস থাকবে ওই দিন আমরা যেটা ফাংশন তো আছে এখানে ফাংশন, আচ্ছা বেসিক ফাংশন যেটা আছে বেসিক ফাংশন নিয়ে কাজ করার চেষ্টা করব। এটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আজকে এইটুকু পর্যন্ত। আর যদি কারো বুঝার প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, অথবা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অন করে দেবো, তখন আপনারা লিখতে পারবেন যে আমি এটা বুঝি নাই বা এটা কীরকম কি। জাস্ট এক্সাক্টলি প্রশ্ন অথবা ভিডিও স্ক্রিন শেয়ার করে দেন আমাকে দেখালে আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। মানে এই আমরা পিএইচপি ফাংশন লুপ এগুলা দেখার পরে আরো কি অনেক ডিপলি দেখতে হবে, মানে ওই কাস্টমাইজেশনের জন্য, নাকি পুরো আমরা এটা দেখবো আর কি? আমি কারণ পিএইচপি তো ভাই অনেক বড় একটা মানে এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো অনেক বড় না, মানে এটা কতটুকু মানে এই লুপ যেটুকু বলছেন ওইটুকুই দেখুন। আমি যেটি আচ্ছা এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে এই যে ফর্ম আছে না, ফর্মটা পর্যন্ত, তারপর ফর্মটা থেকে আপনার এই যে ডাটাবেজ আছে, ডাটাবেজটা দেখাবো। মাইএসকিউএল কা হ্যাঁ, মাইস্কুয়েলটা দেখাবো, কারণ মাইস্কুয়েল না দেখালে আপনি বুঝবেন না সঠিকটা, মানে কিভাবে ডাটা এড হচ্ছে আর ডিলিট হচ্ছে। তো এটা আমরা করে ফেলবো, দেন ইনশাআল্লাহ আমরা ওয়ার্ডপ্রেসে মুভ হতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা ক্লিয়ার। জি ভাই, কি